মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীর আসনে বসার পর গত ১৩ বছর একের পর এক হুমকি দিয়ে এসছে। কখনো যিনি যখন এ রাজ্যের প্রধান বিরোধী দলের দায়িত্বে থেকেছেন সরাসরি তাকে নাম করে, সূর্যকান্ত মিশ্রর ক্ষেত্রেই ঘটেছিল, তাকে এবং তার পরিবারকে সরাসরি সিআইডি তদন্তের আওতায় নিয়ে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি দিয়ে বলেছিলেন, দেখবেন আপনাদের বাড়িতে পুলিশ ঢোকাবো, কেমন লাগে? ঠিক সেই কায়দায় একের পর এক ঘটনা পরম্পরা এড়িয়েছে। সূর্যকান্ত মিশ্রের পর আজ ইদানিং এখন শুভেন্দু অধিকারী। নাম আনুন বা না আনুন, যে নামেই ডাকুন, যে বিকৃতিতেই ডাকুন, হুমকি কিছু কম দেন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কিন্তু শুধুমাত্র শুভেন্দু অধিকারী, সূর্যকান্ত মিশ্ররা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকির একমাত্র লক্ষ্য হতেন তাহলে একটা কথা ছিল। তার হুমকির লক্ষ্য সিবিআই, এনআইএ, বিএসএফ, যে কোনো কেন্দ্রীয় বাহিনী, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কে নন। আর ঠিক সেই অভ্যাসে বারবার তিনি হুমকি দেন, সম্প্রতিও দিয়েছেন সরাসরি। পশ্চিমবঙ্গে আগুন লাগালে গোটা দেশে আগুন লাগানোর হুমকি। প্রথমে বলেছেন এখানে আগুন লাগলে কেউ ছাড় পাবেন না, তারপরেই বলেছেন সারা দেশে আগুন জ্বলবে। নাম করে করে রাজ্য ধরে ধরে বলেছেন। একটা দুটো এফআইআর হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রী বলেই হয়তো তার কিছুটা বাড়তি রক্ষা কবচ আছে। অতএব অভ্যেসবশতই একটা হুমকি দিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই হুমকির যে এই ভয়ঙ্কর ফল হবে সেটা সম্ভবত আন্দাজ করতে পারেনি, তার কারণ তার রাজনৈতিক অভ্যাস। তিনি যে হুমকি দিয়ে অভ্যস্ত, আর তার হুমকির পরে একটাও ডায়েরি হবে না, এফআইআর হবে না, পুলিশ জিজ্ঞাসাবাদ করবে না, এমনকি তার হুমকির পরে সরাসরি শীতলকুচিতে গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হলে, কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হলেও তাকে কোনোদিন কেউ জিজ্ঞাসাবাদ করতে ডাকবে না, এগুলোই সম্ভবত বারবার তাকে উৎসাহিত করেছে আর একটা হুমকি দিতে, আরও একবার হুমকি দিতে। কিন্তু হুমকি দিতে 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 মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ভুলে গিয়েছিলেন এই পৃথিবীতে অন্য অনেক কিছু তৈরি করা গেলেও মানব সম্পদের একটি বিশেষ গুণ, ডাক্তার, চিকিৎসক, ইচ্ছে করলেই তৈরি করা যায় না। সত্যযুক্ত আর নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুনি ঋষি নন যে সাধনা বলে এক মুঠো বালি থেকে হঠাৎ একটা চিকিৎসক বানিয়ে দেবে। ওটা বানাতে বিস্তর পড়াশোনা লাগে, সরকারি খরচ লাগে এবং দীর্ঘ মেয়াদি পড়াশোনা লাগে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যে হুমকি দিয়ে ফেলেছেন আর তার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যদি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হুমকি দিচ্ছেন, দয়া দাক্ষিণ্য করে নাকি তিনি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না তাদের কেরিয়ার বরবাদ হয়ে যাওয়ার দুঃখে, ডাক্তারদের পাল্টা হুঁশিয়ারি, হুঙ্কার, ক্ষমতা থাকলে ব্যবস্থা নিন। যে কোনো প্রশাসনিক ব্যবস্থা যে কোনো একজন চিকিৎসকের বিরুদ্ধে হলে গণ ইস্তফা দেবেন চিকিৎসকরা। কি করবেন মুখ্যমন্ত্রী? কি করবেন স্বাস্থ্যমন্ত্রী? সারা রাজ্যের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা রক্ষা করবেন কিভাবে? সারা রাজ্যের মানুষের স্বাস্থ্যের প্রয়োজন মেটাবেন কিভাবে? চিকিৎসক কি রাতারাতি তৈরি করবেন? করা যায় না। তাহলে গণ ইস্তফা দিয়ে যাওয়া চিকিৎসকদের কাজে ফেরাতে কোনো আইনই তো কাজে লাগাতে পারবেন না। উপায়? প্যাচে পড়েছেন মমতা, বড়সড় প্যাচ। যে প্যাচ থেকে কোন পথে বেরোবেন এখনো পর্যন্ত খুঁজে পাননি বলে বিশ্বাস। গোদের উপর বিষ পোড়া এই চিকিৎসকরা এবার ঠিক করেছেন সরাসরি লালবাজার অভিযানে যাবেন। এতদিন ধরে মুখোশ এঁটে তৃণমূল কংগ্রেস নেত্রী এবং তার দল বারবার বোঝানোর চেষ্টা করছিলেন তারা রাজনীতির বিরুদ্ধে, অভয়ার বিচার চেয়ে যারা পথে নামছেন তাদের বিরুদ্ধে নন, চিকিৎসকদের বিরুদ্ধে তো একেবারেই নন। চিকিৎসকদের সব দাবির সঙ্গে তিনি একমত। আমি আপনাদের কয়েকদিন আগে বলেছিলাম এমন দিন আসছে না তো মূর্তির মাঠে সাধারণ মানুষের সঙ্গে পা মেলাতে হবে, বলতে হবে দড়ি ধরে মারো টান। আপাতত সাধারণ মানুষের প্রশ্ন সরিয়ে রাখছি, কিন্তু চিকিৎসকরা যদি লালবাজারে যান পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি নিয়ে, সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় পা না মেলান, মুখে তো বলতে হবে চিকিৎসকদের দাবিকে সমর্থন করছে।
তাদের এই আন্দোলনে তার পূর্ণ সহানুভূতি আছে। ৩রা সেপ্টেম্বর এ রাজ্যের পুলিশ মন্ত্রীর রাজধানীর পুলিশ কমিশনারেটে অভিযান করছেন চিকিৎসকরা। পুলিশ কমিশনার যে দুর্বিনীত গোয়েল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ার খুন এবং ধর্ষণের তদন্তে ধামাচাপা দিতে যথাসম্ভব করার পর হারমাদ দিয়ে হাসপাতালে আক্রমণ চালানোর সুচারু চিত্রনাট্য রূপায়িত করে আপাতত দূরে বসে পায়ের উপর পা তুলে মজা দেখছেন, ঠিক যেমনটা কামদুনির অপরাধীদের প্রমাণের অভাব তৈরি করে ছেড়ে দেওয়ার মাধ্যমে দেখেছেন। আপাতত মজা দেখছেন, সুযোগ খুঁজছেন কবে তার কৃতকর্মের সুযোগ নিয়ে তার মনিব বলতে পারবেন এই তো সিবিআই কিছুই করতে পারল না। কিন্তু সেই গোয়েলেরই, সেই দুর্বিনীত গোয়েলেরই পদত্যাগ চেয়ে চিকিৎসকরা পথে নামছে। এবার তো মুখ আর মুখোশের দ্বন্দ্ব মেটাতে হবে। মুখ্যমন্ত্রীকে বলতে হবে তিনি চিকিৎসকদের এই দাবিটা সমর্থন করেন কিনা। তার আগে বলতে হবে আগুন নিয়ে খেলতে খেলতে, হুমকি নিয়ে খেলতে খেলতে তিনি আসলে খেলার মাঠের বাইরে বেরিয়ে গেছেন কিনা। খেলাটা কি আদৌ আর তার হাতে আছে? এ বাংলার যাবতীয় খেলার তিনি পক্ষ, তিনি প্রতিপক্ষ, তিনি রেফারি, তিনি লাইন্সম্যান ছিলেন বরাবর। এই মুহূর্তে ও রেফারি লাইন্সম্যান তো ছেড়ে দিলাম, আপাতত দর্শক আসনের বেশি এগোতেই পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? শখাত সলিলে নিজের জোরে, নিজের কাজের জেরে, যাই বলুন যে নামেই ডাকুন, আমার মতে স্রেফ অভ্যাস, অভ্যাসের হুমকি, হুমকির অভ্যাস। কিছু নমুনা রাখলাম আপনাদের জন্য। হঠাৎ বলে ফেলেননি, এটাকে বলা হয় প্রতিবর্তক্রিয়া। রুশ বিজ্ঞানী বহুদিন আগে আবিষ্কার করে গিয়েছিলেন। সব প্রাণীর ক্ষেত্রেই হয়, মানুষও ব্যতিক্রম নয়। আর সে মানুষ যদি ১৩ বছরের মুখ্যমন্ত্রী হয় আর হুমকি দেওয়ার অভ্যাস যদি সে রীতিমতো বারবার পরীক্ষা করতে করতে উত্তীর্ণ হয়ে গিয়ে থাকে, তাহলে দেবেন বই কি। একবার, দুবার, 3 বার, 10 বার মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি। বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। মা বোনেরা, বহিরাগত গুন্ডারা এসে ধমকালে ইলেকশনের আগে হাতা খুন্তি নিয়ে ধরবেন। যেন বাংলায় থাকে, এটা দেখবেন। বাংলা যেন গুজরাট দখল করতে না পারে। দিল্লির 2 গুন্ডার হাতে বাংলা যাবে না। জুন কা বাদ हम चुन चुन के सबको हम अरेस्ट करेंगे, जेल में ले जाएंगे। अब चुन चुन के पहले आपको बीजेपी चोर को पकड़ाओ। আর মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে। মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? মা বোনেরা প্রতিবাদ করলো, তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে। টাকা দেবো আমরা, জমি দেবো আমরা, মেনটেনেন্স করব আমরা, আর তোমরা বিজ্ঞাপন করবে আর মিথ্যে কথা বলবে আর ছলনা করবে। এটা হতে পারে না। होम मिनिस्टर आके कहते हैं सबको हम झुला के रख देगा। किसको झुला के रख देगा? ऐसा बात कर रहे हैं जैसे आप 543 में आप 1043 सीट आपको मिल गया, ऐसा बात आप कर रहा है। इतना जल्दीबाजी मत करो, इतना सोजा गेम नहीं है। ওরা যদি 4 জনকে আমার জেলে রাখে, আমি তাহলে সিদ্ধান্ত নিচ্ছি তাদের বিরুদ্ধে যা কেস আছে আমি 8 জনকে জেলে ভরবো। সমস্যাটা এখানে, উনি 4-এর বদলে 8 জনকে জেলে ভরতে, হুমকি দিতে অভ্যস্ত, এবং কখনো কখনো একবারে 8 না হলেও অন্তত 2 জনকে যে এমন পাল্টা হুমকিতে সত্যি সত্যি
জেলে পাঠাননি তাও নয়, কিন্তু চিকিৎসকদের জেলে পাঠিয়েও চিকিৎসা হবে না, ইস্তফা দিলেও চিকিৎসা হবে না। ব্যাপারটা অনেকটা হুকোমুখো হ্যাংলার মতো। কোনো এক মাছি তার দুই লেজের মাছামাছি বসেছে, ভেবে দেখিয়ে কি দায় কোন লেজে মারি তাই, দুটি বই লেজ মোর নাই রে। এক অভ্যাস আর হুমকি, হুমকির অভ্যাস, অভ্যাসের হুমকি। এই অভ্যাসে শেষ পর্যন্ত আগুন নিয়ে খেলা হয়ে গেছে। আমার আজকের প্রথম অগ্নিবাণ। জনতার কাঠগড়ায় মমতা। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ নন। বিশ্বাস করুন, সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল, গোটা রাজ্যের মানুষ বুঝে গিয়েছেন আসলে আসলে আরজিকর কাণ্ড, ভবিষ্যতের অভয়াদের সুরক্ষা, ভবিষ্যতের অভয়াদের জন্য ধর্ষকের ক্ষেত্রে চরমতম শাস্তি নিয়ে আসা, তদন্ত, সেটাকে সুনিশ্চিত করা, তথ্য প্রমাণ লোপাট হবে না এটাকে নিশ্চিত করা, পুলিশ কাজ করবে এটাকে নিশ্চিত করা, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মতো আর কোনো হাসপাতালে হারমাদি তাণ্ডব হবে না এটা নিশ্চিত করার মাঝখানে এক এবং একমাত্র পাঁচিল হয়ে দাঁড়িয়ে আছেন এ রাজ্যের যাবতীয় দুর্নীতি, পুলিশের তদন্তের নামে প্রহসন, তথ্য প্রমাণ লোপাট, ধর্ষকদের আশ্রয় হয়ে দাঁড়ানো পুলিশ প্রশাসন, এই সব কিছুর মাথা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কাঠগড়ায় এখন শুধুই মমতা, আর কেউ কি সত্যিই আছেন? আমার সঙ্গে উপস্থিত যারা আছেন একে একে আমার বাঁ দিক থেকে থাকবেন মণিশঙ্কর চট্টোপাধ্যায় এবং অর্ক নাগ, দুই আইনজীবী, দুজনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমার ঠিক ডান দিকে রাজর্ষি লাহিড়ী, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে দেবাশিস ঘোষ রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, এবং ডক্টর সুবর্ণ গোস্বামী, বিশিষ্ট চিকিৎসক, আমার সঙ্গে যোগ দিয়েছেন। আমি সুবর্ণবাবু শুরু করছি আজকে আপনার কাছ থেকে, চিকিৎসক সমাজের প্রতিনিধি হিসেবে। আপনারা কোনোদিন বোধহয় কোনো রাজনৈতিক বা প্রশাসনিক কর্তা ব্যক্তির কাছ থেকে এরকম সরাসরি হুমকি পেতে অভ্যস্ত নন চিকিৎসক সমাজ হিসেবে। একজন দুজন চিকিৎসকের উপরে নিশ্চিতভাবে কখনো কোনো রাজনৈতিক নেতা চড়াও হয়ে হুমকি টুমকি দেননি, এটা আমি বলছি না, তার থেকেও খারাপ ঘটনা ঘটেছে, কিন্তু একেবারে গোটা সমাজটাকে এভাবে, চিকিৎসক সমাজটাকে এভাবে হুমকি দেওয়া, এই ফ্র্যাটার্নিটিকে হুমকি দেওয়া, চাইলে অনেক কিছুই করতে পারতাম, ছেড়ে দিলুম বাবারা, মানে মানে কাজে ফেরো, এই লেভেলের হুমকি, এই ধরনের হুমকি আপনারা এর আগে পেয়েছেন সুবর্ণবাবু? না, সত্যি কথা বলতে এরকম পুরো চিকিৎসক সমাজকে টার্গেট করে এরকম যেমন হয়নি, কিন্তু তার পাশাপাশি যেটা বলবো যে চিকিৎসকদের এই অভূতপূর্ব ঐক্যবদ্ধতা, এই যে ঐক্যবদ্ধ আন্দোলন, এটাও অভূতপূর্ব। এটাও আমরা অতীতে দেখিনি। অতীতে যেটা হয়েছে যে যখনই কোনো আন্দোলন বা ইত্যাদি হয়েছে, সাধারণভাবে চিকিৎসকরা দ্বিধাবিভক্ত হয়েছেন, তার সুযোগ শাসক পেয়েছেন। কিন্তু এই প্রথম চিকিৎসকরা ওই দু চারজন যারা সিন্ডিকেটের লোকজন, তথাকথিত সিন্ডিকেটে যারা লোকজন, তারা বাদ দিয়ে বাকি সমগ্র চিকিৎসক সমাজ, সিনিয়র জুনিয়র, দলমত বিশ্বাস নির্বিশেষে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, যে একজন চিকিৎসকেরও যদি কোনোভাবে তাদেরকে হয়রান করার চেষ্টা করে, কোনোভাবে প্রশাসনিক পদক্ষেপ, পুলিশি পদক্ষেপ বা স্বাস্থ্য দপ্তরের পদক্ষেপ ইত্যাদি, তাহলে সমগ্র চিকিৎসক সমাজ অঙ্গীকারবদ্ধ একত্রে রুখে দাঁড়ানো, সে গণ ইস্তফা থেকে আরো সমস্ত রাস্তায় খোলা রেখেছে চিকিৎসক সমাজ। এবং চিকিৎসক সমাজের এই যে অভূতপূর্ব ঐক্য, এটাকেই হচ্ছে যে বোধহয় শাসক ভয় পাচ্ছেন। সেই জন্যই আমাদের ধারণা যে এইরকম অভূতপূর্ব কথাবার্তা এগুলো উড়ে আসছে, কিন্তু তাতে লাভ হবে না। তার কারণ অপরাধী যারা, অপরাধীদেরকে আগে যদি আপনারা শায়েস্তা করতে না পারেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারেন, আতঙ্কিত ক্ষুব্ধ চিকিৎসকদেরকে ব্যবস্থা নেবার কথা বলে কি বোঝাতে চাইছেন, কাদেরকে বার্তা দিতে চাইছেন, আমরা সত্যিই বুঝতে পারছি না। চিকিৎসক সংগঠনগুলো, আপনারা অপরাধী, যারা অপরাধীদের আড়াল করছে, প্রতিদিন পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, পুলিশের ভূমিকা ফাঁস হয়ে যাচ্ছে, কলেজ কর্তৃপক্ষ, স্বাস্থ্য দপ্তর, তাদের ভূমিকা ফাঁস হয়ে যাচ্ছে, সবাই ভিডিওতে দেখতে পাচ্ছেন, অডিও শুনতে পাচ্ছেন, টিভি গণমাধ্যমে প্রকাশ পেয়ে যাচ্ছে, এবং এত মানুষ সমাজের সব স্তরের মানুষ হচ্ছে আজ চিকিৎসকদের পাশে নেমে এসছেন। এই যে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য দায়ী যারা আড়াল করছে অপরাধীদের, যারা ধামাচাপা দিতে চাইছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, এটা চিকিৎসা আমরা আশা করিনি।
আমরা আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে, আমাদের প্রশাসনের কাছ থেকে, আমাদের সরকারের কাছ থেকে আরো সংবেদনশীলতা আশা করেছিলাম। আমরা আশা করেছিলাম যে তারা দুষ্টের দমন করবেন, শিষ্টের পালন করবেন। তা না করে যারা প্রতিবাদ করছেন, যারা প্রশ্ন তুলছেন, তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলছেন। একবারও বলছেন না যে যারা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, যারা ক্রাইম সিনকে কলুষিত করবার চেষ্টা করেছেন, যারা আড়াল করবার চেষ্টা করেছেন, যারা নিয়ম ভঙ্গ করেছেন, আইন ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এই কথা একবারও উঠে আসছে না। এটা খুবই দুঃখের। আমি ডক্টর গোস্বামী, আমায় মাফ করবেন, আমি আসলে আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা শেয়ার না করে পারছি না। আমার ছোটোবেলায় আমাদের পাড়াতে এক ভদ্রলোক থাকতেন। তিনি নাস্তিক ছিলেন কিনা আমি জানি না, সে থাকতেই পারেন, অনেকেই থাকেন, কিন্তু তারা পুজো টুজোয় চাঁদা দেন। এই ভদ্রলোকের যে কোনো পুজোয় চাঁদা দিতে, এমনকি পাড়ার যে কোনো অনুষ্ঠানে চাঁদা দিতে খুব আপত্তি ছিল। এমন না যে তা নিয়ে তার উপর জোর জুলুম হতো, কিন্তু 5 টাকা চাঁদাও তিনি দিতে চাইতেন না। আমরা খেয়াল করে দেখেছি যে বাড়ির ঠাকুর, মানে যাকে শনি পুজো বলা হয় আর কি, সাধারণভাবে ভগবানের ভয় টয় থাকলে লোকে দিয়ে দেয়, কিন্তু সে পুজোর চাঁদাও তিনি দিতেন না। প্রত্যেকবারই হাসি মুখে বলতেন আমি ভগবানে বিশ্বাস করি না, এটা মুখে বলতেন। আর বলতেন মানুষ ভগবানের পুজো যদি তোরা করতে পারিস তাহলে তোদের নিশ্চয়ই চাঁদা দেবো। তো একবার আমরা সত্যি সত্যি ওনাকে প্যাঁচে ফেলার জন্য একেবারেই নয়, সত্যি সত্যি সেবার কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ উপলক্ষে, মানে তার কারণেই আর কি, তার ঠিক আগে আগে ঘটেছিল দুর্গাপুজোর পর কিছু বস্ত্র বিতরণের কর্মসূচি ছিল। সেবার যাওয়াতে কাকু খুব প্যাঁচে পড়েছিলেন। আমরা বললাম যে আপনি ভগবানের পুজো না দিন, কিন্তু মানুষের পুজো হচ্ছে, বা সত্যি সত্যি আপনি কিছু তো দেবেন। খুব বেজার মুখ করে কাকু কিছু চাঁদা বার করে দিয়েছিলেন। আমি বলছি গত 14-15 দিন ধরে মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন এবেলা ওবেলা প্রমাণ লোপাট করে আর দাপটের সঙ্গে হাসপাতালে হানমাত পাঠিয়ে প্রত্যেক দিন বলছেন আমরাও বলছি জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। আপনারা একটা মহা বিপদের সামনে কিন্তু তাদেরকে ফেলে দিয়েছেন। আমার মনে হয় আমার পাড়ার কাকুর থেকেও আপনাদের এই কর্মসূচি লালবাজার চলো অভিযান, এতে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আরও বেশি বিপদে পড়েছে। তিনি বেজার মুখেও কি বলতে পারবেন কমিশনারের পদত্যাগ চাই? আপনার কি মনে হয়? মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন যে চিকিৎসকদের আন্দোলনের তিনি পাশে আছেন, তিনি সমর্থন করছেন বলেছেন। তাহলে আমরা আশা করবো যে যে চিকিৎসকদের যে দাবিগুলো রয়েছে তার সঙ্গেও তিনি পাশে, কোনো আন্দোলনের পাশে থাকা মানে সেই আন্দোলনের দাবিগুলোর পাশে থাকা। তাহলে যে দাবিগুলো এখন সিবিআই তদন্ত করছে, দোষীর শাস্তি দেওয়া, সেটা সিবিআই এর হাতে। বাকি যে দাবিগুলো পুলিশ কমিশনারকে অপসারণ সহ অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলো তার পক্ষে, তার কাছে দাবি। ফলে তিনি সেগুলো পূরণ করেই যে তিনি যেটা বলেছেন সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি, যে চিকিৎসকদের আন্দোলনের পাশে আছেন, তিনি সমব্যথী। আশা করবো যে যে সেই দাবিগুলো তিনি পূরণ করবেন এবং পূরণ করেই প্রমাণ করবেন যে তিনি আন্দোলনের পাশে আছেন। বেশ, এটা যদি তিনি করেন, সৌরভবাবু প্লিজ আমার সঙ্গে থাকুন। আমার আবার সে ওই মূর্তির মাঠের কথা মনে পড়ছে। ছোটোবেলায় হীরক রাজার দেশে দেখার বদভ্যাস আর কি, আমারটাও অভ্যাস। অর্কর কাছে আসবো, অর্ক কুমার নাগ আমার সঙ্গে রয়েছেন, আইনজীবী। অর্ক, মুখ্যমন্ত্রী আপনার কি মনে হয়, জাস্ট উনি বলছেন উই ওয়ান্ট জাস্টিস, বলতে বলতে একটু হুমকি টুমকিও দিয়ে ফেলেছেন চিকিৎসকদের। তারা এবার বলছেন গণপদত্যাগ করবেন কারোর বিরুদ্ধে ব্যবস্থা হলে। এবার তারা লালবাজার যাবেন ঠিক করেছেন। মুখ্যমন্ত্রী কি বলতে পারবেন ওদের সঙ্গে গলা মিলিয়ে কমিশনারের পদত্যাগ চাই? ডক্টর গোস্বামী যখন এখানে আছেন, তাহলে অনির্বাণ দা তোমার পারমিশন নিয়ে ডক্টর গোস্বামীকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকদিন ধরে করছি, পাচ্ছি সুযোগ কিন্তু প্রশ্নটা করতে পারিনি। সেটা হচ্ছে ডক্টর গোস্বামী, আপনারা যে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, আপনি যদি একটু সবাইকে, মানে আমাদের সবাইকে এবং দর্শকদের একটু সামারাইজ করে বলেন যে উই ওয়ান্ট জাস্টিস বলতে আপনারা 4 পয়েন্টে, 5 পয়েন্টে, 10 পয়েন্টে এক্স্যাক্টলি কি চাইছেন, এটা আপনার এখনো জানা হয়নি? অনেকবার বিবৃতি দিয়েছেন, ঠিক আছে, ডক্টর গোস্বামী বলে দেবেন। ডক্টর গোস্বামী আপনি আরেকবার বলুন, কোনো ক্ষতি নেই, রাজ্যের মানুষও জানুন আপনারা ঠিক কি চাইছেন। স্পেসিফিক্যালি আপনারা এক্স্যাক্টলি উই ওয়ান্ট জাস্টিস বলতে কি বলছেন? নির্দিষ্টভাবে যদি বলি, প্রথম কথা হচ্ছে এই যে আরজিকরে যে ঘটনাটি ঘটেছে তার পূর্বাপর বিচার, অর্থাৎ যাদের কথা উঠে আসছে, এই যে সন্দীপ ঘোষের নামে যে অভিযোগ উঠে আসছে, সন্দীপ ঘোষ একা নন, একটা পুরো সিন্ডিকেট যে বিভিন্ন মেডিকেল কলেজে গড়ে উঠেছে, যেটা প্রশাসনিক প্রশ্রয়ে গড়ে উঠেছে এবং রাজনৈতিক মদতে গড়ে উঠেছে। সন্দীপ ঘোষ সহ এই ধরনের একটা টিম পুরো কাজ করছে, পুরো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে, মেডিকেল শিক্ষা ব্যবস্থাটাকে কলুষিত করছে, যার ফলাফল আমাদের ধারণা যে যার ফলাফলেই এই ধর্ষণ এবং খুন হয়েছে। তাদের প্রত্যেককে যে আমরা এই ঘটনা প্রশাসন জানে না তা নয়, গত 3-4 বছরে আমরা একাধিকবার চিঠি দিয়েছি রাজ্যের সর্বোচ্চ মহলে, কোনো কর্ণপাত করা হয়নি। যিনি অভিযোগ দিয়ে প্রমাণ সহ অভিযোগ করেছেন থানাতে এবং ভিজিল্যান্স কমিশনে, আক্তার আলী, তাকে বদলি করে দেওয়া হয়েছে, অথচ যার বিরুদ্ধে যে অভিযোগ তার কোনো তদন্ত হয়নি।
যার বিরুদ্ধে অভিযোগ সন্দীপ ঘোষ, তাকে পুরস্কৃত করা হয়েছে বারবার। আমরা তারও শাস্তি চাই, যে হচ্ছে যে কেন, কারা হচ্ছে যে তাকে বারবার শাস্তি মানে পুরস্কৃত করছেন শাস্তির বদলে। দ্বিতীয়ত হচ্ছে কারা প্রথম থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন তদন্ত, কারা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দিতে হবে। এবং হচ্ছে যে স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী, তাদেরকে হচ্ছে যে নিরাপত্তা দিতে হবে। কারণ গত 7 বছরে 2017 সাল থেকে আমাদের যে হিসেব আছে, 1,500-এর উপরে চিকিৎসক নানা জায়গায় নিগৃহীত হয়েছেন শারীরিকভাবে, মহিলা চিকিৎসক, পুরুষ চিকিৎসক, এবং বেশিরভাগ জায়গাতেই শাসক দলের নেতা কর্মীরা যুক্ত। কোনো ব্যবস্থা সরকার নেয়নি, প্রশাসন নেয়নি, এমনকি তাদের জামিন অযোগ্য ধারাতে গ্রেপ্তার করবার অভিযান থাকলেও সেটা করা হয়নি। সুতরাং হচ্ছে চিকিৎসকরা আতঙ্কিত, চিকিৎসকরা ক্ষুব্ধ যে তাদের নিরাপত্তা নেই। তাদের নিরাপত্তা নেবার জন্য এই রাত্রিরের সাথী নয়, একটা সুনির্দিষ্ট ব্যবস্থাপনা। আমরা গঠনমূলক অনেকগুলো প্রস্তাব দিয়েছি, হসপিটাল সিকিউরিটি ফোর্স তৈরি করা, আলাদা স্পেশাল প্রোটেকশন ফোর্স তৈরি করা থেকে শুরু করে নানান ধরনের। সুবর্ণবাবু, অন্তত 4টে প্রস্তাব আমি তো দেখতেই পেলাম। এক, অভয়ার ঘটনার পূর্ণাঙ্গ বিচার, সেই ঘটনা যার জন্য ঘটেছে অর্থাৎ সেই সিন্ডিকেট রাজ, সেটাকে শেষ করা। এই সিন্ডিকেট রাজ দিনের পর দিন জিয়ে রেখে যারা সন্দীপদের পুরস্কৃত করেছেন তাদের শাস্তি দেওয়া। হাসপাতালের সার্বিক নিরাপত্তা, 2017 থেকে আজ পর্যন্ত যতজন চিকিৎসক নিগৃহীত হয়েছেন বিভিন্ন সময়, তাদের সেই নিগৃহীত হওয়ার ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত এবং সেই অনুযায়ী শাস্তি, যারা যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া। অন্তত 4টে ধাপ তো পেলাম। তো আমি যেটা ডক্টর গোস্বামীর পয়েন্ট থেকে পেলাম সেটা হচ্ছে, যে আমি সামারাইজ করিনি, সামারাইজটা হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার অফ আ ডক্টর, অ্যাবসলিউটলি। আর তার সাথে সন্দীপ ঘোষ, কারণ সন্দীপ ঘোষ নিয়ে অনেকক্ষণ সময় দিয়েছেন। সন্দীপের মতো যারা না মানে আমি সন্দীপ ঘোষকে একটা চ্যাপ্টার হিসেবে ধরছি। সন্দীপ তো সিন্ডিকেটের মুখ, হ্যাঁ, সন্দীপ মমতা তৃণমূলের মুখ। লেটস কল সন্দীপ ঘোষ চ্যাপ্টার। মানে আমি একদমই কোনো রকম ভাবেই এখানে মিটিং একটা বক্তব্য শুরু করার আগে অযোধ্যার মানুষকে ধন্যবাদ দিতে চাই না, কিন্তু পয়েন্টটা হচ্ছে যে লেটস কনসেন্ট্রেট যে সন্দীপ ঘোষ একটা চ্যাপ্টার আর অভয়ার পয়েন্টটা একটা চ্যাপ্টার, যেটা ওনার বলছেন ওনার বক্তব্য। আরেকটা হচ্ছে প্রোটেকশন অফ হেলথ কেয়ার ওয়ার্কার। এবার একটু ডিভাইড করে ভাগ করে দেখে নিই। সন্দীপ ঘোষের প্রথম কথা হচ্ছে, অভয়ার যে রেপ অ্যান্ড মার্ডার কেস, সেটা এই মুহূর্তে সিবিআই দেখছে ফ্রম 13th অগস্ট। আচ্ছা, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন, সেটাও সিবিআই দেখছে। ডিভিশন বেঞ্চও কোনো ইন্টারফেয়ার করেছে বলে আমার জানা নেই। অলরেডি তাতে ইডিও যুক্ত হয়েছে বলে আমার কাছে যতদূর খবর, যদিও আমি ইডির ইসিআইআর দেখিনি। তাহলে সিবিআই আর ইডি এরা দুজনেই আইদার সন্দীপ ঘোষ দ্বারা নিয়ন্ত্রিত, না হলে সন্দীপ ঘোষ এদেরকে যা বলছেন এরা সেটা বিশ্বাস করে নিচ্ছেন। আর তা না হলে যেটা আরও ভয়ঙ্কর, সেটা হচ্ছে সিবিআই এর ক্যান্টিনে সন্দীপ ঘোষের পার্মানেন্ট খাতা, যেখানে উনি না গেলেও ওনার নামে খাবার পাওয়া যায়। এটা একটা প্রবলেম। আচ্ছা, আরেকটা কি প্রবলেম, সেটা হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কারদের প্রোটেকশন, প্রিভেনশন অফ ভায়োলেন্স আগেনস্ট হেলথ কেয়ার প্রফেশনালস অ্যান্ড ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল 2022। কেন সেটা প্লেসড হলো না পার্লামেন্টে? কেন সেটা অ্যাক্টে পরিণত হলো না? পরিণত হতে পারতো তো, তাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু এইটা না করে আটকে রাখার প্রবলেমটা কোথায়? আর সোফার এজ সন্দীপ ঘোষ ইজ কনসার্ন, পার্টির অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কি বলেছেন, যে যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই কেন স্টেপস নিচ্ছে না, কেন অ্যারেস্ট করছে না, এই সম্পর্কে আমাদের মানে নিজেদেরই প্রশ্ন উঠছে যে কি প্রবলেমটা কোথায়। এটা প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, যে কোনো পলিটিক্যাল পার্টি যদি পার্টির নেতারা, মন্ত্রীরা তারাও ইনভলভ থাকেন, তো সিবিআই তো আছে, সিবিআই করছে না কেন? সিবিআই কি এতদিনে একটা গ্রাউন্ড পেল না যেখানে কলকাতা পুলিশের অ্যারেস্ট করা একটা লোককে হ্যান্ড ওভার নেওয়া ছাড়া তারা আর একটি কাজও এক্সট্রা করতে পারলো না? আরেকটা কথা উত্তর দেবেন, একটা কথা একটু উত্তর দেবেন। সন্দীপ ঘোষ এখন সিবিআই এর হাতে আছে, সিবিআই এর হাতে যাওয়ার আগে একটা কথা বলে ছেড়ে দিচ্ছি। তৃণমূল কংগ্রেসের আরেকটা দাবি হচ্ছে শর্ট টার্ম টাইম বাউন্ড অ্যান্টি রেপ ল। সেটা 10 দিনে হবে না, 15 দিনে হবে না, 20 দিনে হবে, সেটা ন্যাশনাল ল কমিশন বিচার করুক, সেটা ভারতীয় জনতা পার্টি পার্লামেন্টারি কমিটি ফর ল অ্যান্ড জাস্টিসে প্লেস করুক। মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিনে ফাঁসি দেওয়ার কথা বলেছেন বলে আমরা ফাঁসিটা দেবই না, এই আলোচনা করে তো লাভ নেই। লেটস কনসেন্ট্রেট অ্যান্ড হ্যাভ আ কনস্ট্রাকটিভ লিগাল রেমেডি। এই লিগাল রেমেডিটার জন্য শর্ট টার্ম টাইম বাউন্ড অ্যান্টি রেপ ল ইজ দি কল অফ দি আওয়ার, যেটা যদি ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টারি কমিটি বা ন্যাশনাল ল কমিশন বা মিনিস্ট্রি ফর ল অ্যান্ড জাস্টিস না পারেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে প্রাইভেট মেম্বার বিল হিসেবে সেটা পার্লামেন্টে প্লেস করবেন। আচ্ছা, কোনোদিন এমনটা ঘটেনি আপনার সাথে, তবু বলছি বলছি অন্যদিন এমনটা ঘটেনি আপনার সাথে, তবুও জিজ্ঞাসা করছি। ধরুন আজকে এই সারা শোটাতে আপনি বসে আছেন, আপনি এবং বাকি অতিথিরা কেউ চা কফি পেলেন না, এই কাপের সামনে সামনে রাখা আছে, সামান্য আতিথেয়তা পেলেন না, সারা শোটায় পেলেন না, 45-50 মিনিট পেলেন না।
পরের দিন আপনি আসার সঙ্গে সঙ্গে বললাম 1 মিনিটের মধ্যে চা, 1 মিনিটের মধ্যে চা। আপনি বিশ্বাস করবেন আপনাকে চা দেবো? করবেন? না, কিন্তু ব্যাপারটা হচ্ছে, না না বলছি বিশ্বাস করবেন? হ্যাঁ করব। তার কারণটা আমি আপনাকে বলছি কেন করব। মানে আগের দিন যে 50 মিনিটে চা দেয়নি, সে আপনাকে 1 মিনিটে চা দেবে। বলছি অনির্বাণদা, সেই কারণে তোমাকে কেন আমি অবিশ্বাস বা বিশ্বাসের জায়গায় মাপবো না জানো তো? কারণ কি এই চা দেওয়াটা তোমার পার্ট অফ ওয়ার্ক নয়, এই চা দেওয়াটা একটা অন্য ডিপার্টমেন্টের কাজ। ক্রিমিনাল ল ইনঅ্যাক্ট করার দায়িত্বটা প্রাইমা ফেসি কার? ক্রিমিনাল লতে ডেথ সেন্টেন্স হবে না সেন্টারের টাকায় 5 বছরের জন্য টাকা এসছে, সেন্টারের টাকায় একটা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করার দায়িত্ব ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে এবার আমি একটু উত্তর কার ছিল? ক্যালকাটা হাইকোর্টে 72টা স্যাংশন জজদের পোস্ট, আজকে 44 জন জজ। এই 44 জন জজের ছাড়া বাকি 32 জন জজকে অ্যাপয়েন্ট করার পয়সা নেই সেন্টারে। সেন্টার বছরের পর বছর ধরে একজন আমাদের ক্যালকাটা হাইকোর্টের একজন অ্যাডভোকেট মিস্টার জয়তোষ মজুমদার, তার নাম গেছিল জজতির জন্য। দি সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েটেড ফর দ্যাট ম্যান টু ডাই। ওয়াই? বিকজ হি ওয়াজ আ গভর্নমেন্ট প্লিডার অফ ওয়েস্ট বেঙ্গল। দিস ইজ দি অ্যাটিটিউড অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট। সেই জন্য ফার্স্ট ট্র্যাক কোর্ট তারা জুডিশিয়ারি নিয়ে কথা বলছে। আচ্ছা তাহলে ভালো কথা। আমি একটা কথার উত্তর পাচ্ছি না। আমি একটা কথা বলি, কিরণ রিজু ল মিনিস্টার উত্তরপ্রদেশ সম্পর্কে কি বলছেন? উনি বলছেন 15ই সেপ্টেম্বর 2022, সিচুয়েশনটা আজকে আরো খারাপ, যে 13.81 লাখ কেসেস পেন্ডিং কোথায়? is pending only in the fast track courts. তার মধ্যে 70% পেন্ডিং হয়ে পড়ে আছে, 70% কোনো মুভমেন্ট নেই। আর সেই 70% মামলা কি নিয়ে? সেই 70% মামলা হচ্ছে হিনিয়াস ক্রাইম আগেইনস্ট চাইল্ড, ওমেন এন্ড সিনিয়র সিটিজেন। কি বলছেন আপনি? তাহলে এটার জন্য তাহলে আমি যা বুঝলাম সারা ভারতবর্ষে পরিবর্তন দরকার। বেশ তার মানে না আগে ফাস্ট ট্র্যাক কোর্ট আর জুডিশিয়ারি নিয়ে কথা বলার আগে সারা ভারতবর্ষে কেন 100% হাইকোর্ট জাজেস নেই, এই প্রশ্নের উত্তর দিতে হবে আগে। অর্থাৎ রাজস্বী স্পষ্ট যে পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস তারা অভয়ার বিচারের দাবিটাকে কি চোখে দেখতে চায়। এরপরেও তারা বলবেন বটে, নিশ্চিতভাবে বলবেন তারাও জাস্টিস চান, কিন্তু আমি বলছি এটা কি কেউ বিশ্বাস করছে এখন, না কাঠগড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ফেলেছে জনতা? অনির্বাণদা, প্রথম কথা হচ্ছে একটু পেছনে চলে যাই। 2023 সাল সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী আরজি করে তিনি একটি রিপোর্ট জমা দিয়েছিলেন, যেখানে দাঁড়িয়ে তিনি সন্দীপ ঘোষ এবং আরজি করে কি কি ধরনের কার্যকলাপ হচ্ছে, অভিযোগ কি কি লাগানো হয়েছিল। ডেড বডি ট্রাফিকিং মানে মৃতদেহে পাচার করা, অর্গান ট্রাফিকিং, তার সাথে কি গ্রেডস মানে পরীক্ষায় পাশ করার জন্য টাকা নেওয়া, টাকা নিয়ে সন্দীপ ঘোষ পরীক্ষায় পাশ করাতে বলে অভিযোগ। এর সাথে কি ক্রস বর্ডার বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রাফিকিং, ব্যবহার করা সূচ, সিরিঞ্জ, তুলো, সেগুলোকে রিসাইকেল করে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। এবার সেটা বাংলাদেশে যাচ্ছে না, ভারতবর্ষের বাজারের মধ্যেও ঘুরঘুর করছে। মানে আমাদের কাটলে ছেড়লে আমরা সেই ব্যবহার করা তুলো ব্যবহার করছি কিনা আমরা জানি না। যাই হোক, এইটা যেদিনকে উনি রিপোর্টটা জমা দিলেন সেদিনকে আক্তার আলী বাবুর ট্রান্সফার হয়ে গেল। এবার হচ্ছে তারপর ঠিক সেই 3 জন ডাক্তারকে দিয়ে তার পাল্টা আরেকটা কমিটি তৈরি করে রিপোর্ট দেওয়ানো হলো, যাদের মধ্যে একজন ডাক্তার আবার এই অভয়ার একদম পোস্টমর্টেম। বাট উই ওয়ান্ট জাস্টিস। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতেন না, স্বাস্থ্য দপ্তর কিচ্ছু জানতেন না, স্বাস্থ্যমন্ত্রী কিচ্ছু জানতেন না, তৃণমূলের কেউ কিচ্ছু জানতো না, সবটা বিজেপি জানতো, ধামাচাপা দিয়ে রেখেছিল। তাই জন্য এখন মমতা ব্যানার্জি বলছেন উই ওয়ান্ট জাস্টিস। এবার আসি, ভোরবেলা 5:30টার সময় মৃতদেহটি পাওয়া গেল মেয়ের, অভয়ার। রাত্রির বেলা 11:30টার সময় এফআইআর হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে তাড়াতাড়ি আগে ফোন করে নিয়েছেন, পোস্টমর্টেম রিপোর্ট এলো না, কোনো কিচ্ছু এলো না, দেহ দাহ হলো না। আগে মমতা ব্যানার্জি ফোন টোন করে নিয়ে বসে থাকলেন, আসলে যে তাকে তো ধরা পড়ে গেছে, 10 লাখ টাকা নিয়ে নিন, ব্যাপারগুলো সমস্ত কিছু আমি বুঝলাম, এগুলো তো সব এসছে। রাজস্বী আমি এমএলএ তৃণমূলের এমএলএ উপস্থিত থেকে অনেকগুলো সুইসাইড তো হয়েছে। নানা প্রতিদিনের কথার পরে এগুলো বারবার বলতে হবে, কারণ যেভাবে আপনারা টপিকটা ঘুরিয়ে দিচ্ছেন যে সিবিআই এর কাছে তদন্ত গেছে, সিবিআই এর কাছে তদন্ত যাওয়ার আগে আপনারা জানতেন না, আপনাদের নেত্রী জানতেন না, আজকে দিনের পর দিন করে আপনারা এতগুলো ঘটনা ঘটেছে, সুপ্রিম কোর্টকে কেন করবে না, আলবাদ করবে এবং সিবিআই ভেতরে ঢোকাবেও। আপনি নিশ্চিন্তে থাকুন, সুপ্রিম কোর্ট এতগুলো উত্তরপ্রদেশ ঘুরলেন, আপনি কোন কেসে সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে একজন জাজকে যে 30 বছরের ক্যারিয়ারে আমি এরকম কোন তদন্ত দেখিনি। একটা পুলিশ কমিশনার, তুমি বলছিলে অনির্বাণ দা পুলিশ কমিশনার দায়িত্ব নেবে, এবং যে পুলিশ কমিশনারের নামে রেজিস্টার্ড বাইক, সেই বাইকে সঞ্জয় রায় ঘুরে বেড়াচ্ছে, একজন সিভিক ভলান্টিয়ারকে ইন্টাইটেড 2026 এর আগে পুলিশের বাইক
সিবিআই কিছু খুঁজে পাবে না। জানুয়ারি 2026 এর আগে সিবিআই এই ইনভেস্টিগেশনে এগোতে পারবে না। তাদের যা এক্সপার্টিজ, সেই এক্সপার্টিজটা শীতকাল ছাড়া হয় না। জানুয়ারি 2026এই একমাত্র তৃণমূল কংগ্রেস এবং নেতারা এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, বিরাট বড় সিবিআই কিছু লোকানোর চেষ্টা করছে, দিনের আলোর মতো সমর্থন করছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই থেকে কাটমানি পেত অর্গান ট্রাফিকিং থেকে। যদি তদন্ত হয় এগুলো নিশ্চয়ই বেরোবে। এক এক করে আমি অর্ক বলছেন কি এটা 2026 সুবর্ণবাবু হাত তুলেছিলেন আপনার কথার পরিপ্রেক্ষিতে। সুবর্ণবাবু হাত তুলেছিলেন বলে আমি জিজ্ঞাসা করবো, সুবর্ণবাবু অর্করা যা বলছেন তাতে মোটামুটি আপনাদের বিচার চাইতে লালবাজার অভিযান না সিজিও কমপ্লেক্স যাওয়া উচিত বলে আমার মনে হলো। আমি জানি না, এটা আমার অর্কর কথা শুনে মনে হলো। এই অ্যাডভাইস করিনি, আপনার ডিসিশন। আপনারা কি এরকম কিছু ভাবছেন? মানে ওরা বলছেন যে এখন সবটাই সিবিআই দেখবে। মানে সন্দীপ ঘোষের ধরুন, আমি বায়োলজিক্যাল জন্ম বলছি না, মানে চিকিৎসক হিসেবে তার জন্ম, বায়োলজিক্যাল জন্ম তো সিবিআই সিআইডি কারোরই হাত থাকতে পারে না, ওটা দুজন ব্যক্তি মানুষের বিষয়। কিন্তু আমি বলছি যে সন্দীপ ঘোষের, না প্লিজ অন্যভাবে নেবেন না কথাটা, আমি ক্ল্যারিফিকেশন দিলাম, আমি ক্ল্যারিফিকেশন দিলাম, আমার ক্ষেত্রে আমার মা বাবার ছাড়া কার হাত থাকতে পারে বলুন, আমি ক্ল্যারিফিকেশন দিলাম। আমি বলছি সন্দীপ ঘোষের এই যে প্রশাসক হিসেবে জন্ম এবং অভ্যুদয় একটা মেয়েকে খুন, তার প্রমাণ লোপাট, এই সব কিছুতে নেতৃত্ব দেওয়া, 4 ঘন্টার মধ্যে পাশের একটা মেডিকেল কলেজে ঠিক একই পদে বদলি, এই সবই কি সিবিআই জমানায় চলছিল, ইডি জমানায় চলছিল? কেউ একজন ঘুমিয়ে পড়েছিল, হয় অর্ক নয় আমি। 20 বছরের ঘুম, অন্তত 20 বছরের ঘুম আমরা ঘুমিয়েছি সুবর্ণবাবু। রিপভ্যান উইঙ্কেল টিঙ্কেল হবে কিছু একটা বলছেন রাজস্বী বাবু। সুবর্ণবাবু আপনার কি মনে হয়? প্রথমত আমরা সিবিআই এর কাছেও আমাদের বেশ কিছু প্রশ্ন আছে যে সিবিআই এখনো সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করা হলো না, কেন সময় লাগছে। আগামীকাল আমরা সিজিও কমপ্লেক্স অভিযান করছি, আগামী আমাদের ঘোষিত কর্মসূচি সবকটা চিকিৎসক সংগঠন মিলে নিশ্চিত। কিন্তু তার অবশ্যই সিবিআই এর কাছে আমরা যাচ্ছি, কিন্তু তার সাথে লালবাজার যাচ্ছি এই জন্য দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। লালবাজার যাচ্ছি এই জন্য সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই বলে দিয়েছে যে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড, এবং তার যে ভাইরাল ভিডিও ইত্যাদি যা সামনে আসছে, মেয়েটির মা বাবা তারা পর্যন্ত বলেছেন যে কলকাতা পুলিশ মিথ্যে কথা বলছে। তারা মৃতের মা বাবা যে কাছে যে ছবি রয়েছে, মেয়ে শরীর হচ্ছে সবুজ চাদরে ঢাকা আর কলকাতা পুলিশ দেখাচ্ছে নীল চাদরে ঢাকা। যে ভিডিও চলে এসছে তাতে দেখা যাচ্ছে মেয়েটির মা বাবাকে ঢুকতে দেওয়া হয়নি, 3.5 ঘন্টা আটকে রেখে রাখা হয়েছিল। কিন্তু সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ আইনজীবী, ডেটা এন্ট্রি অপারেটর, কম্পিউটার প্রোগ্রামার সবাই সেখানে অবাধে ঘুরে বেরিয়েছে পুলিশের সামনে, পুলিশের উপস্থিতিতে, পুলিশের মদতে সেখানে ঘুরে বেরিয়েছে, এভিডেন্স ট্যাম্পার করেছে। আমরা যে কথা বলছিলাম রেনোভেশনের নামে ঘর ভেঙে ফেলা ইত্যাদি, আরজি করে 14 তারিখ রাত্রিবেলায় 30-40 জন গুন্ডা ঢুকিয়ে রাখা, পুলিশকে নিষ্ক্রিয় রাখা, এখন ভিডিও সামনে এসে গেছে। এইগুলো যখন হয়েছে সিবিআই বিভ্রান্ত। সিবিআই তো কালকে গেলেই আমাদের বলবে যে ক্রাইম সিন অল্টার্ড হয়ে গেছে, তাই আমাদের সময় লাগছে। আমরা জানি সিবিআই এর উত্তর, তাহলে এগুলো কেন করা হয়েছে সেই জবাব চাইতে আমরা যাব। এবং হচ্ছে যে মাননীয় পুলিশ কমিশনার, তিনি আরজিকর মেডিকেল কলেজের ক্রাইম সিন রক্ষা করতে পারেননি, কেন করতে পারেননি, সেই জন্য তাকে অপসারণ করা, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আগেই করা উচিত ছিল। এখন আমরা দাবি করতে যাচ্ছি, তিনি যখন আমাদের আন্দোলনের সঙ্গে আছেন, আশা করি তিনি এটা বিবেচনা করবেন। আমাদের লালবাজার অভিযানের দিনে উনি পুলিশ কমিশনারকে অপসারণ করে সেটা প্রুভ করবেন যে হচ্ছে যে উনি চিকিৎসক আন্দোলনের সঙ্গে আছেন, তার দাবিগুলোর সঙ্গে আছেন। না, তার মানে সুবর্ণবাবু আপনারা অন্তত একটা টু ওয়েন্ডেড জায়গা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমার মনে হয় মণিশঙ্কর খুশি। মণিশঙ্কর এক মিনিট, হ্যাঁ, যে রাজীব কুমার প্রোটেকশন দিয়েছিল মমতা ব্যানার্জি, ওকে সুপ্রিম কোর্ট থেকে বহিষ্কার করতে হবে বিনীত গোয়েলকে। মমতা ব্যানার্জি কিচ্ছু রাজস্বী দেখুন, ওরা কিন্তু সুবর্ণবাবুরা যা বলছেন আগামীকাল যাচ্ছেন সিজিও। অর্কবাবু শুনুন না, আগামীকাল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে তাহলে করতে হবে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করবে, যার পাওয়ার আছে তাকে করতে হবে, আর নিয়ে ওকে বলতে হবে। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়কে তো একটা কাজ করতে হবে। আরে বাবু, আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কাজ করতে হবে আমার মনে হয়। দেখুন, ওরা লালবাজার যাওয়ার আগে সিবিআই এর কাছে যাচ্ছে, মানে যার কাছে এখন তদন্ত আছে। কালকে মুখ্যমন্ত্রী যেতে পারেন তো ওদের সঙ্গে,
মুখ্যমন্ত্রী বলছেন উই ওয়ান্ট জাস্টিস, ওদের দাবিকে সমর্থন করি, ডাক্তারদের আন্দোলনে আমার পূর্ণ সমর্থন আছে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সুবর্ণ গোস্বামীদের পাশে হাঁটতে হাঁটতে সিজিও কমপ্লেক্সে যাওয়া উচিত। না 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 না, শুরুতেই না বলে শুরু করছেন। যদি শুনুন না, মিডিয়া মনে শুনুন না, করে, এবং তারপরে লালবাজারও যাওয়া উচিত। যদি যে মিডিয়া বিনীত মনে গোলকে অপসারণ সাপোর্ট করা করে যাবেন না, উচিত। দু জায়গাতে যাওয়া উচিত। যে বিনীত গোলকে সোজা ওখান থেকে একদম পুরো মিডিয়া মনে করে যে প্রত্যেকটা দলের যে ইডিওলজিগুলো এবং কোলাপস করে গেছে, মিডিয়া দায়িত্ব নিয়ে কে কোথায় থাকবে, এর মধ্যে কে দল কোন কোথায় এলো? সরকার হবে, এর মধ্যে দল কোথায় এগুলো এলো? ঠিক করে আরে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় না, তো না, না, আমার মুখ্যমন্ত্রী, সেটা- ওর সেটা বড় অন্য জিনিস। মুখ্যমন্ত্রী, আমি দল বলছি- কোথায় এলো? আমি বলছি- আরে উনি তো বিচার দিতে চাইছেন মণিশঙ্কর বাবু, প্লিজ ভেবে বলুন, এর মধ্যে কোনো দল নেই। আমি বলছি তো। সুবর্ণবাবু দল করে আমি- যাচ্ছেন না। আমি তো বলছি কে দল করে যাচ্ছে কে দল করে যাচ্ছে না, প্রথম দিকে যা দেখেছি, পরবর্তীকাল ধাপে ধাপে বোঝা যাচ্ছে। আরে দল করে মণিশঙ্কর যাচ্ছে। বাবু আপনিও ভোট দেন, উনিও ভোট দেন, আমি তো উনিও দলের ভোট কথা দেন, উনি বলছি একটা না। পার্টিকে ভোট দেন, উনি সবাইকে দেন ভোট তো, দেন না। দেন তো, দেন তো, উনি কাউকে একটা ভোট একসঙ্গে দেন। সবাইকে দেন না, উনি একটা পার্টির supporter, তার উনি একটা মধ্যে পার্টির supporter। তার মধ্যে দল দেখছেন কেন? দল নিশ্চয়ই উনি একটা দল করেন। তাহলে আমি ধরে নেবো, নিশ্চয়ই দল না আছে তাহলে একটা। ধরে নেবো অভয়া, নিশ্চয়ই এক দল মিনিট, আছে এক মিনিট, এক মিনিট, না তাহলে কি ধরে নেবো, এক মিনিট, আরে রাজস্বী এক মিনিট, রাজস্বী এক মিনিট, তাহলে কি ধরে নেবো সন্দীপ ঘোষ তৃণমূল করে? না না, সবাই বিনীত গোয়েল কি করে? আমি তৃণমূল করে আমি বলিনি, কিন্তু সবাই একটা দল করে। হ্যাঁ, বিনীত গোয়েল তৃণমূল করে। সবাই একটা দল করে। না না, তাহলে তৃণমূল বলে মমতার দাবি হলো। আপনিও তৃণমূল করতে পারেন। না না, জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করছি। আমি বলছি প্রত্যেকটা আমি তৃণমূল মানুষই, করলে তো সন্তু পানকে নিয়ে যেত না। আমি বলছি কোন নিত না নিশ্চয়ই। প্রত্যেকটা মানুষই কোনটাই অরাজনৈতিক তো হয় না, হ্যাঁ। প্রত্যেকটা মানুষই ডাইরেক্ট না, বা আপনি বলবেন এরা এত বড় একটা সুযোগ দিয়েছে, ইনডাইরেক্ট বা open-ended। ডাইরেক্ট আর কালকে পলিটিক্সের সঙ্গে মমতা আছে। সিজিও যাবেন, আপনি 3 যখনই- তারিখে লালবাজার শুনুন, যাবেন, মমতা যাবেন কি যাবেন না বলুন? আপনি যখনই বললো সিজিওতে যাব, তখনই আপনার মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল, কারণ আপনি এক্সপেক্ট করেন ভীষণ উজ্জ্বল হয়েছে। আমি পরশুদিনকে এখানে আমি বসে এই যে কথাটা কথাটা জিজ্ঞাসা বল- করেছি মণিশঙ্কর বাবু, এই নিয়ে- ওসব বাজে বাজে উদাহরণ দিয়ে লাভ নেই, ছেড়ে দিন। যে ঘটনাটা নিয়ে আমিও হচ্ছে- আমার বিচার চাই। যে ঘটনাটা নিয়ে হচ্ছে, সে ঘটনাটা নিয়ে বেশি তর্ক করা মানে মানুষের কাছে হচ্ছে যে আমরা হয়তো বিচারটা চাই না। উনি যেটা প্রথমে বললেন না, তৃণমূল বিচার সেটা চায় খুব না। একটা তৃণমূল বিচার চাইতেই ভাববার পারে না। বিষয়। যেটা তৃণমূল বিচার চাইলে বললেন- তৃণমূল ফেঁসে যাবে। বলতে দিন। সুবর্ণবাবু যেটা বললেন খুব একটা ভাববার বিষয়। উনি চিকিৎসক হয়ে বললেও মানুষের তো একটা মানে ল নাথিং বাট আ কমন সেন্স। উনি যেটা বললেন যে ক্রাইম সিনগুলো নষ্ট হয়ে গেছে, এটা CBI বলেছে কোর্টে। তার মানে উনি প্রাইমা ফেসি উনিও মনে করছেন যে সত্যিকারের বিচারটা হয়তো নাও পেতে পারেন, উনি মনে করছেন প্রাইমা ফেসি। আমি বলছি যে দেখুন ওনারা একটা দুটো ফেজ আছে। একটা হচ্ছে যে কথাগুলো প্রতিদিন আমি রাজস্বীকে বলছিলাম, যেটা যে প্রতিদিন আলোচনা হচ্ছে, যেটা হচ্ছে আত্মহত্যার তত্ত্ব দেওয়া, যেটা তাড়াতাড়ি করে বডিটা পুড়িয়ে দেওয়া, যেটা নীল চাদর সবুজ চাদরের কথা বলছে, এইগুলো নিয়ে আমরা সবাই সবসময় সমালোচনা করছি এবং সবাই চাইছি যে একটা মামলায় শুধুমাত্র ডাইরেক্টলি যে ঘটনাটা ঘটায়, যিনি রেপ করেছেন বা খুন করেছেন তিনি মাত্র দোষী নয়, তার সাথে সাথে যারা এভিডেন্স লোপাট করতে যাচ্ছেন সেরাও কিন্তু সমান দোষে দোষী। তাহলে সবাইকে যে বিচারটা করবে সেটা সিবিআই করবে। এখন যে কথাটা হলো, রাজস্বী বলল যে চিফ জাস্টিস বলেছেন 30 বছর আমি এরকম একটা কিছু দেখিনি, তারপরে প্রেসিডেন্ট এটা ইন্টারফেয়ার করেছে। তাহলে আমার কথা হচ্ছে যে এই যে ঘটনাটা হচ্ছে এর থেকে কি অনেকটা লঘু করে দেখা হচ্ছে উন্নাস, হাতরাস, বদলাপুরের ঘটনাগুলোকে চিফ জাস্টিস বলেনি বলে, না মানে প্রেসিডেন্ট আমরা তো ইন্টারফেয়ার করেনি বলে? প্রত্যেকটা ঘটনা তো তদন্ত হচ্ছে, প্রত্যেকটা ঘটনার বিরোধিতা করছি। আপনি একটা কোন জায়গায় মুখ্যমন্ত্রী, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করেনি। আপনি সেলিব্রেট করছেন। মুখ্যমন্ত্রী এরকম দিয়ে 10 লাখ টাকা কম্পেনসেশন সমাজে বোঝার চেষ্টা করছেন। কোন রাজ্যের ভিকটিমের বাড়িতেও যায় না, শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যায়। পুলিশ কর্তারা একদম মিথ্যে কথা বলেনি প্রেসের সামনে। না, মণিশঙ্কর বাবু। ঘটনা বললো বলে সেটা একটা মারাত্মক না, না, ঘটনা। না, না, মণিশঙ্কর বাবু। উন্নাস, হাতরাস, দেবশ্রী বাবু আসুন। উন্নাও, বদলাপুর এগুলো লঘু করে না, দিয়েছে। একটুও লঘু না, না না, একটুও লঘু না, কিন্তু এক মিনিট, কোন ঘটনা দেখছি না না, একটুও লঘু না। খালি রাজস্বী, please। সন্দেশখালী কিছু দেখছি না। মণিশঙ্কর বাবু, যেটা খারাপ, মণিশঙ্কর বাবু যেটা খারাপ সেটা সব জায়গায় খারাপ, কিন্তু আপনারা সন্দেশখালী রাজস্বী প্লিজ অ্যাঙ্কার আমি প্লিজ, মণিশঙ্কর বাবু যেটা খারাপ সেটা সব জায়গায় খারাপ, কিন্তু হাসপাতালে হারমাদি তাণ্ডবের মতো খারাপ ঘটনা গোটা ভারতে আরেকটা দেখিয়ে দিন। সেই জন্য আরজি করে যেমনটা হয়েছে, সেই জন্যই যে তো উপলক্ষে হয়েছে, সেই জন্যই তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেছে। তার মানে অন্য রাজ্যের থেকে আলাদা কিছু ঘটেছে, না না ঘটেছে কিনা, ক্যাডারটা ঘটেছে কিনা, ধরা পড়েছে এই লম্বা চুল, ঘটেছে কিনা, তৃণমূলের ক্যাডার। শুনুন, আমি তো বলছি, আমি বলছি সৈকত, মার্ডারের সৈকতগিরি। আমি অনির্বাণ বলে এক লাইনে বলুন। আমি বলছি মার্ডার হলে মার্ডারের ধারাটা তো সব জায়গায় একই ধারা আসবে, অবশ্যই। আমি বলছি প্রেক্ষিতটা আলাদা হতে পারে, কিন্তু মার্ডারদের উপরে আশীর্বাদে হাতটা সব জায়গায় আসেনি একরকম। অফেন্সের প্রসিডিউরটা আলাদা হতে পারে, কিন্তু ঘটনাটা তো একই। ভারতবর্ষে রেপেরই মামলা হবে, ভারতে খুনেরই মামলা হবে। বলছি মণিশঙ্কর বাবু, বলছি এক মিনিট, বলছি মণিশঙ্কর বাবু, মমতা আছে। গোটা দেশে যেখানে যেখানে বিএসএফ পাহারা দেয় চোরাচালানকারীদের বা বিভিন্ন সময় অন্যান্য বিভিন্ন খারাপ শক্তির অপশক্তির মুখোমুখি হয়ে আক্রান্ত তাদেরকে হতে হয়েছে,
কিন্তু কোন রাজ্যে বিএসএফ কে মারবার জন্য ঘেরবার জন্য মুখ্যমন্ত্রী হুমকি কিন্তু দেয়। আপনি যখন দেখবেন এই রাজ্যটা একদম আলাদা, যে 26 রাজ্যটা একদম আলাদা। সৈকত, সৈকত, আপনি যখন দেখবেন সৈকত। যে 26-এ ভোটটা আসা পর্যন্ত না, আমি ভোট দিতে যাচ্ছি না। কাউকে অ্যারেস্ট ভোট দিতে যাচ্ছি না, আপাতত জনতার কাজ করার মমতা, এটা নিয়ে কথা বলছি। ভোট পরে, ভোট পরে। সাসপেন্ড করেছিলেন, ববি হাকিমকে সাসপেন্ড এক এক করে। করেছিলেন যখন তারা সৈকত, পুলিশকে পেটানোর কথা বলেছিল। সৈকত, দলের ব্যাপারে আমরা দলের কেউ নয়, আমরা তো দলের কেউ নয়, এক এক করে, এক এক করে, প্লিজ। সৈকত, আমি বলছি দেখুন, এই মমতার শেখানো বুলি নিয়ে চর্চা করে লাভ নেই। বাংলার মানুষ এখন সততার কথা শুনতে চায়। সততার প্রতীকটা ফিকে হয়ে গেছে, মানুষের সামনে আসল চেহারা সামনে এসছে। গোটা রাজ্য জুড়ে রাস্তায় মাস্টারমশাইরা চলাফেরা করলে শুনতে হয় যে 11 সালের পর যদি চাকরি পান তাহলে টুকলি করে পাস করেছেন। মহিলারা রেপ্ট হলে প্রাথমিক ধারণা তৈরি করে দেওয়া হয়েছিল এই রাজ্যের সরকারের তরফ থেকে যে মহিলাটির চরিত্রের দোষ আছে। সিভিক ভলেন্টিয়ারকে এই ঘটনার পর সন্দেহের চোখে গোটা রাজ্যের মানুষ দেখছে। পুলিশ অফিসারদের দিকে, সব পুলিশ অফিসারদের প্রতি গোটা বাংলার নাগরিক সমাজ ক্ষোভে ফুঁসছে। ডাক্তারদের এই ঘটনার পর অভিযোগ উঠছে যে টাকার বিনিময়ে ডাক্তারি পাস করানো হতো, এই সন্দীপবাবুরা করাতেন। এরপর অভিযোগ উঠছে যে ডাক্তার আসল ডাক্তার তো না, তৃণমূলের জমানায় টুকে পাস করা ডাক্তার। জনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য বারে বারে ফোঁস করে দেবো, কেরিয়ার শেষ করে দেবো, পাসপোর্ট ভিসা হবে না, এইসব কথাবার্তা তিনি বলছেন। কিন্তু এই যে চ্যাপ্টার সিলেবাসের কথা অনেকে বলছেন, দেখুন দুর্নীতি স্বাস্থ্য দপ্তরে সেই সিলেবাসটা লিখেছেন এই সন্দীপবাবুর মতন লোকেরা, আর চ্যাপ্টার হলো ওই সঞ্জয় আজগারের মতন লোকেরা, আর মাথায় বইটির লেখক হচ্ছেন 14 তলার নবান্নে। তাই 11 সালের পর স্বাস্থ্য দপ্তর তিনি পকেট থেকে কোনোদিন কাউকে ভাগ দেননি। এই যে গোটা সিস্টেম চলছে নেক্সাস, এর মাঝখানে দাঁড়িয়ে আমরা জাস্টিস চাইছি। ওই নির্যাতিতার ঘটনার পাশাপাশি জাস্টিস চাইছি প্রতিদিন এই রাজ্যের মধ্যে ঘটে যাওয়া একের পর এক ডাক্তারের উপর লাঠি দিয়ে পেটানো, ডাক্তারদের হুমকি দেওয়া, থ্রেট দেওয়া, জুনিয়র ডাক্তাররা আজকে কর্মবিরতি বা প্রতিবাদ করলে তাদেরকে ভয় দেখাচ্ছে তৃণমূলের গুন্ডারা। পাড়ার ছোট বড় মাঝারি তৃণমূলের নেতারা কলেজের ভেতরে ঢুকে, মেডিকেল কলেজের ভেতরে ঢুকে ডাক্তারদের র্যাগিং করে এবং ডাক্তারদের থ্রেট করে, তাদের কথা মতন হোস্টেলে সিট অ্যালটমেন্ট হয়। এই যে তৃণমূল বারবার বলছে যে বিল আনতে হবে, বিল আনতে হবে। আরে মশাই, এতদিন পার্লামেন্টে আপনারা ছিলেন, 14 সালের পর ন্যাশনাল এডুকেশন পলিসির উপর বিল পাস করিয়েছিল, তখন আপনারা ভোটাভুটি আমি এই মুহূর্তে একটা খবর জানিয়ে রাখি, এই মুহূর্তে একটা খবর জানিয়ে রাখার প্রয়োজন আছে আমার। এই মুহূর্তে জানিয়ে রাখি, এই মুহূর্তে পাওয়া খবর, চিকিৎসকদের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ উঠছে এবার। মমতা বন্দ্যোপাধ্যায় বাবা বাছা করে বলার চেষ্টা করেছিলেন যে ব্যবস্থা নিতে পারি, কিন্তু নিইনি। আরজি করের ক্ষেত্রে না হলে এবার পূর্ব মেদিনীপুরের 93 জন চিকিৎসককে শোকজ করা হয়েছে। যদিও শোকজের কারণ কি দেখানো হয়েছে, সরকারি হাসপাতালের চিকিৎসক বা সরকারি চিকিৎসক কীভাবে নার্সিংহোমের সঙ্গে যুক্ত, কিন্তু চিকিৎসকরা বলছেন এটা দীর্ঘদিনের ঘটনা, এমন নয় যে নতুন যুক্ত হয়েছেন, এবছর যুক্ত হয়েছেন। প্রাইভেট প্র্যাকটিস তারা করেন। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার অভিযোগ যেভাবে তাদের কাছে হঠাৎ উপর নিয়ে আসা হচ্ছে তাদের উপরে, সেটাকে তারা মনে করছেন সরাসরি আরজি কর নিয়ে প্রতিবাদ করায় শোকজ। আমি সুবর্ণবাবু একদম সংক্ষিপ্ত প্রতিক্রিয়া চাইব এই শোকজটাকে, এই শোকজের ঘটনা সম্পর্কে কিছু শুনেছেন কি? যদি না শুনে থাকেন, আমার কাছ থেকেই প্রথম শোনেন, তাহলে এটাকে কিভাবে দেখছেন সুবর্ণবাবু? না, এটা আমরা জানি। এটা যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক, তার সাথে গত রাত্রে আমাদের কথা হয়েছে। এটা গত 2 মাস ধরে চলছিল। এটা একটা অন্য বিষয় আছে যে নার্সিংহোমগুলোর বিরুদ্ধে, নার্সিংহোমগুলোকে শোকজ করা হয়েছে, চিকিৎসকদের বোধহয় নয়, সেরকমই উনি জানিয়েছেন। এটা সম্ভবত এই আন্দোলনের সাথে সম্পর্কিত নয়। বেশ, অর্থাৎ এর সঙ্গে এই ঘটনার কোনো যোগাযোগ নেই। ভালো, অন্তত এখনো পর্যন্ত তার মানে মুখ্যমন্ত্রীর দিক থেকে বা তার প্রশাসনের দিক থেকে ডাক্তারদের বিরুদ্ধে সো কল্ড ব্যবস্থা নেওয়ার কোনো লক্ষণ নেই। সৈকত, ভয় দেখানো এইসব করে কিছু হবে না। গোটা রাজ্যের নাগরিক সমাজ রাস্তায় নামছে তাদের মতন করে, এই সরকারটাকে এরা শোকজ করবে। আমি বলছি দেখুন, এই যে বারবার বলছি বিল পাস করানো, যখন জনগণ বিরোধী বিল পাস হচ্ছে তখন তৃণমূলের এমপিরা তো সব শুটিং করতে ব্যস্ত থাকতো, কেউ বার্থডে কেক কাটতে ব্যস্ত থাকতো। আজকে মনে পড়ছে পার্ক স্ট্রিটের যে অফিসার দময়ন্তী সেনকে ট্রান্সফার করে কামদুনির অপরাধীদের যাতে সাজা লঘু হয়, তারা যাতে ঘুরে বেড়াতে পারে, তার জন্য 11 বার পিপি বদল করে যারা এখানে ধর্ষকদের মাথাচাড়া করতে সাহায্য করেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মনে করেন অপরাধীদের সাজা চায়? এই রাজ্যে সিবিআই কে তদন্ত এই কেসে কে চেয়েছিল প্রথমে? বিরোধীরা প্রথমে বলেনি, প্রথম বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সময় নিয়েছেন, তথ্য প্রমাণ লোপাট করেছেন। এই তদন্তের এই তদন্তের কিনারা সেদিনই সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে আমি বলছি এই তদন্তের কিনারা তখনই সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের হেফাজতে নিতে হবে। রেপের মৃত্যুদণ্ড হাইয়েস্ট পানিশমেন্ট। তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক ব্যানার্জি কি বিল পাস করবে? আমি দেবাশিস বাবুর কাছে আসবো। দেবাশিস বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আমি যেটা শুরুতেই বলেছিলাম 10খানা হুমকি দেখিয়ে যে অভ্যেসবশত সম্ভবত দিয়ে ফেলেছে প্রতিবর্তক ক্রিয়া,
রোজ দেন না কিন্তু প্রতিবর্তক্রিয়া, রাজনৈতিক প্রতিবর্তক্রিয়া। বোধহয় প্যাভলভ বেঁচে থাকলে নতুন করে রিসার্চ করতে পারতেন, এরকম হয় বোধহয়। তো দেবাশিসবাবু, এবার কি প্রতিবর্তক্রিয়া একটু অন্যরকম ফল হয়ে গেছে? দেখুন, আজকে তো পশ্চিমবঙ্গ একটা অন্যরকম রূপ দেখছে, যে সাধারণ মানুষ 8 থেকে 80 বছর অবধি মানুষ, যারা কেউ ব্যক্তিগতভাবে বিজেপির সমর্থক হতে পারে, সিপিএমের সমর্থক হতে পারে, কংগ্রেসের সমর্থক হতে পারে, কিন্তু আফটার অল তারা কারো বাবা, কারো মা, কারো দাদা, কারো ভাই, কারো বোন, তারা আজকে রাস্তায় নেমেছে কেন? তার পরিবারের, তার কোনো মেয়ের যাতে সুরক্ষার জন্য, যাতে আর একটা অভয় তৈরি না হয়, এবং যে অভয় আমরা দেখেছি, যে নির্মম জিনিসটা আমরা দেখেছি, তার ইমিডিয়েট জাস্টিস যাতে হয়, এটার জন্য। তো কিন্তু দেখবেন এই প্রত্যেকটা আন্দোলনের পিছনে যারা কর্মকর্তা আছে বা যারা এটাকে অর্গানাইজ করছে, তাদের কাছে পুলিশের তরফ থেকে বিভিন্ন রকমের ধমকি যাচ্ছে, তাদেরকে আটকাবার চেষ্টা করছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমার একটা প্রশ্ন অনির্বাণ থেকে গেছে, যে তৃণমূল নেত্রী আর সাধারণ মানুষের জন্য কি পশ্চিমবঙ্গের আইন আলাদা? এই যে এতগুলো উনি যে আজকে এইভাবে সবাইকে উত্তেজিত করলেন, এই যে উত্তেজনা করার জন্য ওনাকে কেন গ্রেপ্তার করা হবে না? তুমি বলছো প্রতিবর্তক্রিয়া, উনি একটা বড় বড় কথা বলছেন, বদলা নয় বদল চাই। উনি তো ডে 1 থেকে বদলা নিয়েছেন। আজকে সিপিএমের সমস্ত পার্টি অফিস পুড়িয়ে দিয়েছেন, সমস্ত নেতাদের ধরে ধরে জেলে পুড়েছেন, আজকে বিজেপি নেতাদের ধরে ধরে জেলে পুড়ছেন। উনি কোনটা করছেন না? আজকে গাঁজা কেস, এটা আমরা তো এই তৃণমূলের এই আমলে শুনেছি। তো না, অন্তত মুখে তো বলতেন না গাঁজা কেস দিয়ে দেবো। উনি ভুলে, ওটা বলার জন্য অন্য মুখ ছিল না, বলছি ওটা বলার জন্য অন্য মুখ ছিল, অনুব্রত মণ্ডল। মুখে তো বলতেন না, এবার নিজের মুখেই বলছেন। ওনার লেঠাল বাহিনী নিয়ে বিধানসভা ভেঙে ফেলেছিলেন, সেই সময় কি উনি গ্রেপ্তার হয়েছিলেন? উনি আজকে সিঙ্গুর আন্দোলনের সময় ন্যাশনাল হাইওয়ে কেটে ন্যাশনাল হাইওয়ে বসেছিলেন, উনি কি গ্রেপ্তার হয়েছিলেন? উনি সেগুলো ভুলে গেছেন। মানে রাজনৈতিক লড়াইকে উনি রাজনৈতিক জায়গায় রাখেননি। আমার সময় শেষ। আমি সাধারণ মানুষ আপনাদের কাছে যে প্রশ্ন করেছিলাম, সে প্রশ্নের উত্তর দেব। আমার প্রশ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, জানি এতক্ষণ পর্যন্ত বিতর্ক করেছি। প্রথমে প্রশ্ন এবং তারপর আপনারা কিভাবে উত্তর দিয়েছেন। মমতার হুমকির খেলা, হুমকি কোট আনকোট, তার কারণ মুখ্যমন্ত্রী পরের দিন ডিগবাজি খেয়ে বলেছেন কোনো হুমকি টুমকি তিনি দেননি। কি দিয়েছেন আশা করি মানুষ বুঝেছেন। মমতার হুমকির খেলা শেষ। ফেসবুকে 100% মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 0% মানুষ, অর্থাৎ প্রত্যেকেই মনে করছেন খেলা শেষ, হুমকির খেলা শেষ। এবার এক্স হ্যান্ডেলে পরিসংখ্যান। একই প্রশ্ন ছিল, মমতার হুমকির খেলা শেষ। এক্স হ্যান্ডেলে 88% মনে করছেন হ্যাঁ, 12% মনে করছেন না। এখনো খেলা বোধহয় কিছু বাকি আছে, একবারে বেরিয়ে যাননি মাঠ থেকে। এবার ইউটিউবের পরিসংখ্যান। মোট 33,000 মানুষ ভোট দিয়েছেন 2 ঘন্টায়, তার মধ্যে 92% মনে করছেন হ্যাঁ, 8% মনে করছেন না। মমতা হুমকি খেলা শেষ মনে করছেন 92%। 33,000-এর মধ্যে অনির্বাণের অগ্নিবাণ শেষ করার আগে আজকে একটিই কথা বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই ন্যায় বিচার চেয়ে থাকেন, আজকের পর আগামীকাল তার অবশ্যই চিকিৎসকদের সঙ্গে সিবিআইয়ের কাছে, আর তারপর 3 তারিখ চিকিৎসকদের সঙ্গে লালবাজারে যাওয়া উচিত এ রাজ্যের কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি সমর্থন করে, আর অভয়ার বিচার চেয়ে, প্রকৃত খুনি এবং দোষীদের শাস্তি চেয়ে। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে তখন রিপাবলিক বাংলায়।